আহ, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ক্লাসে আমরা কোষ বিভাজন, বৃদ্ধি এবং জনন এই অধ্যায়গুলি থেকে 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা এবার যারা মাধ্যমিক জীবনবিজ্ঞানে 2027 পরীক্ষার্থী, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখো। ভিডিওটি অনেকটি উপকারী হতে চলেছে তোমাদের জন্য। দেখো, এই অধ্যায়ের 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার প্রথমটা হচ্ছে ডিএনএ ও জিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? জিন হলো ডিএনএর একটি নির্দিষ্ট অংশ বা খণ্ডাংশ বা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জীবের কোনো একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। অর্থাৎ রাসায়নিকভাবে জিন হলো ডিএনএর, কিন্তু সব ডিএনএ কিন্তু জিন নয়। ডিএনএ হলো জিনের ধারক ও বাহক। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো, উত্তর দেখো কি লেখা আছে। কুণ্ডলী ও রঞ্জন বৈশিষ্ট্য। ইউক্রোমাটিন কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় হালকা এবং বিভাজনের দশায় গাঢ় রঙের রঞ্জিত হয়। অন্যদিকে হেটারোক্রোমাটিন উভয় দশায় সবসময় গাঢ় রঙে রঞ্জিত হয়। সক্রিয়তা। ইউক্রোমাটিন অধিক সক্রিয় জিন থাকে এবং এটি আরএনএ সংশ্লেষে অংশ নেয়। হেটারোক্রোমাটিন জিনগতভাবে নিষ্ক্রিয় এবং আরএনএ সংশ্লেষ করে না। দেখো পরের প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় কেন? অ্যামাইটোসিস পদ্ধতিতে কোনো জটিল পর্যায়ে ছাড়াই, যেমন ক্রোমোজোম বা বেমতন্তু গঠন, মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বা প্রত্যক্ষভাবে ডাম্বেল আকার ধারণ করে মাঝখান থেকে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে। এই জন্য একে প্রত্যক্ষ বিভাজন বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। মাইটোসিসকে সদৃশ্য বা সমবিভাজন এবং মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? দেখো উত্তর কি লেখা আছে। মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের সমান, অর্থাৎ 2n থাকে বলে একে সদৃশ্য বিভাজন বলা হয়। আবার মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক বা হ্রাস পায়, যেমন 2n থেকে n হয়ে যায়, তাই একে হ্রাস বিভাজন বলে। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে ডাউনলোড বা কপি করে নিতে পারবে। এবং আমাদের জীবনবিজ্ঞান, দশম শ্রেণী জীবনবিজ্ঞানের সমস্ত অধ্যায়ভিত্তিক 1, 2, 3 প্রশ্নগুলো আমাদের চ্যানেল দেওয়া আছে। তোমরা জানো 5 নম্বর প্রশ্নগুলো সরাসরি আসে না, এগুলো 3+2+ অথবা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই 2, 3 নম্বরের প্রশ্নগুলো কভার করলে তোমাদের 5 নম্বরের প্রশ্ন অটোমেটিক কভার হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, কোষচক্রের G0 দশা বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। কোষচক্রের ইন্টারফেজ G1 দশার যে উপদশায় কোষটি বিভাজন বন্ধ করে অনির্দিষ্ট কালের জন্য নিষ্ক্রিয় বা সুপ্ত অবস্থায় থাকে, তাকে G0 দশা বলে। উদাহরণ, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা বা স্নায়ুকোষ G0 দশায় থাকে। কোষচক্রের চেক পয়েন্টের কাজ ব্যাহত হলে কি ঘটবে? কোষচক্রের চেক পয়েন্টের কাজ ব্যাহত হলে কোষ বিভাজনের স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। এর ফলে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হতে থাকে, যা পরবর্তীকালে টিউমার এবং ক্যান্সার সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। দেখো, জনন থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, জীবের অস্তিত্ব রক্ষায় জননের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করবা। জননের দুটি গুরুত্ব, এই প্রশ্নটাই লিখতে হবে উত্তরটা। প্রজাতির সংখ্যা বৃদ্ধি ও ধারাবাহিকতা রক্ষা। জননের মাধ্যমে জীব নিজের নতুন অপত্য জীব সৃষ্টি করে এবং প্রজাতির বংশধারা বজায় রাখে। জীবজগতের ভারসাম্য রক্ষা। জীবের মৃত্যুর ফলে যে সংখ্যার ঘাটতি হয়, জননের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়ে সেই ঘাটতি পূরণ করে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। অযৌন এবং যৌন জননের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। তোমরা একটা টেক্সট বই থেকে অন্তত 3-4টা মুখস্থ করে রাখবে। জনিত্র জীব। অযৌন জননে একটি মাত্র জনিত্র জীবের প্রয়োজন হয়, কিন্তু যৌন জননে দুটি ভিন্ন লিঙ্গের জীবের প্রয়োজন হয়। অযৌন জননে একক হলো রেণু বা স্পোর বা দেহের অংশ। যৌন জননের একক হলো পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট। অযৌন জনে অপত্য জীবের সংখ্যা অসংখ্য হয়, কিন্তু যৌন জনে অপত্য জীবের সংখ্যা
নির্দিষ্ট হয়। দেখো, করোদগম প্রক্রিয়ায় কিভাবে জীবের জনন সম্পন্ন হয় একটি উদাহরণ দাও। করোদগম বা বার্ডিং বলা হয় একে। এই প্রক্রিয়ায় মাতৃদেহের বাইরের দিকে একটি উপবৃদ্ধি বা কোরক তৈরি হয়। এই কোরকটি পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন অপত্য জীব হিসাবে বৃদ্ধি পায়, যেরকম ইস্ট বা হাইড্রা। তাহলে ইস্ট বা হাইড্রা করোদগম বা বার্ডিংয়ের মাধ্যমে বংশ বিস্তার করে। পুনরুৎপাদন বা রিজেনারেশন বলতে কী বোঝো, কোন জীবে এটি দেখা যায়? যে প্রক্রিয়ায় জীবের কোনো কাটা বা ক্ষয়প্রাপ্ত অংশ থেকে সম্পূর্ণ একটি নতুন অপত্যজীব সৃষ্টি হয় তাকে পুনরুৎপাদন বলে। যেমন প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমি, এটি দেখা যায়। জনুক্রম বা অল্টারনেশনস অফ জেনারেশন কাকে বলে? দেখো, জীবের জীবনচক্রে রেণুধর দশা বা লিঙ্গধর দশা অর্থাৎ ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশার নিয়মিত পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। অপরিহার্য স্তবক সাহায্যকারী স্তবক বলতে কী বোঝো? দেখো, অপরিহার্য স্তবক ফুলের যে স্তবকগুলি সরাসরি জনন কার্যে অর্থাৎ ফল বীজ ও উৎপাদনে অংশ নেয় তাদের অপরিহার্য স্তবক বলে, যেমন পুংস্তবক ও স্ত্রী স্তবক। সাহায্যকারী স্তবক ফুলের যে স্তবকগুলি সরাসরি জননে অংশ নেয় না কিন্তু অপরিহার্য স্তবকগুলিকে রক্ষা করে ও পরাগযোগে সাহায্য করে তাদের সাহায্যকারী স্তবক বলে, যেমন বৃতি ও দলমণ্ডল। স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। দেখো, সুবিধা, পরাগযোগের জন্য কোনো বাহকের ওপর নির্ভর করতে হয় না, তাই পরাগরেণুর অপচয় কম হয়। অসুবিধা কি আছে? নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের সৃষ্টি হয় না এবং অপত্য উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ইতর পরাগযোগে একটি ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। যেহেতু দুটি ফুল আলাদা উদ্ভিদে থাকে তাই পরাগরেণু বয়ে নিয়ে যাওয়ার জন্য বাতাস, জল, পতঙ্গ বা পাখির মতো বাহকের একান্ত প্রয়োজন। পরাগযোগের মাধ্যম হিসাবে বায়ু ও জলের ভূমিকা একটি করে উদাহরণ সহ লেখো। দেখো, বায়ুর মাধ্যমে পরাগরেণু বাহিত হয়ে গর্ভমুণ্ডে পড়ে, যেমন ধান, গম, ভুট্টা। জলের স্রোতের মাধ্যমে পরাগরেণু বাহিত হয়ে স্ত্রী ফুলে পৌঁছায়, যেমন পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা। উভলিঙ্গ ও একলিঙ্গ ফুল বলতে কি বোঝো? দেখো, উত্তর কি লেখা আছে? উভলিঙ্গ ফুল যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটি উপস্থিত থাকে তাকে উভলিঙ্গ ফুল বলে, যেমন জবা, মটর। একলিঙ্গ ফুল যে ফুলে পুংস্তবক বা স্ত্রীর মধ্যে যে কোনো একটি উপস্থিত থাকে তাকে একলিঙ্গ ফুল বলে, যেমন লাউ, কুমড়ো। দেখো, নিষেক এই সম্পর্কে টিকা ছোট্ট করে কিছু লিখতে হবে। যে প্রক্রিয়ায় পুং গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর মিলন ঘটে, ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, তাকে নিষেক বলে। বা ফার্টিলাইজেশনস, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বকের ভেতরে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। দেখো, বৃদ্ধি ও বিকাশ থেকে যে প্রশ্ন দুটো আসতে পারে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? বৃদ্ধি ও বিকাশ একে অপরের পরিপূরক। বৃদ্ধি হলো জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন, আর বিকাশ হলো বৃদ্ধির ফলস্বরূপ জীবের গঠনগত জটিলতা এবং গুণের প্রকাশ। বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, আবার বিকাশ ছাড়া বৃদ্ধি অর্থহীন। মানব বিকাশের বয়ঃসন্ধি দশার দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, শারীরিক পরিবর্তন, এই দশায় অর্থাৎ 12 থেকে 20 হরমোনের প্রভাবে ছেলে ও মেয়েদের গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশ পায় এবং দ্রুত উচ্চতা বৃদ্ধি পায়। মানসিক পরিবর্তন, এই সময়ে কিশোর কিশোরীদের আবেগ প্রবণতা বাড়ে এবং স্বাধীনভাবে চিন্তা করার মানসিকতা তৈরি হয়। বার্ধক্য দশায় মানুষের শরীরে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? বার্ধক্য দশায় মানুষের অস্থিসন্ধির ক্ষয়, চামড়া কুঁচকে যাওয়া, দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হ্রাস এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন অত্যন্ত সংক্ষেপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে